নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, অরবিন্দ কেজরিওয়াল তাকে গ্রেফতার করেছে ইডি এবং দিল্লির আদালতে তাকে ইতিমধ্যেই পেশ করা হয়েছে। রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হলো। দিল্লির মুখ্যমন্ত্রীকে জানিয়ে রাখি, আবগারি দুর্নীতির কিংপিন কেজরি দিল্লির মুখ্যমন্ত্রীকে 10 দিনের জন্য হেফাজতে চেয়ে কোর্টে সওয়াল ইডির। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করা হলো আবগারি মামলায় গ্রেফতার হওয়া অরবিন্দ কেজরিওয়ালকে। কথা বলবো, নিউজরুম থেকেই রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার সঙ্গে আশিস দা। আবগারি দুর্নীতির কিংপিন কেজরি দিল্লির মুখ্যমন্ত্রীকে 10 দিনের জন্য হেফাজতে চেয়ে এমনই সওয়াল ইডির। কোন পথে এগোচ্ছে গোটা বিষয়টা? দেখুন, এটা বলা যেতে পারে এখনো পর্যন্ত নির্বাচন ঘোষণার পরে 16 তারিখ নির্বাচন ঘোষণা হয়েছিল, তারপরে সবথেকে বড় রাজনৈতিক ঘটনা। এই রাজনৈতিক ঘটনার ইম্প্যাক্ট বা প্রভাব কোন দিকে যাবে সেটা আমাদের নিশ্চয়ই লক্ষ্য রেখে যেতে হবে এবং আমরা সে বিষয় নিয়ে কথা বলতে থাকবো কলকাতা টিভির পর্দায়। তবে এটা বলা যায় যে সবথেকে বড় রাজনৈতিক ঘটনা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার এই কারণে যে স্বাধীন ভারতের ইতিহাসে এর আগে কখনো সিটিং একজন চিফ মিনিস্টারকে গ্রেপ্তার করা হয়নি। কিছুদিন আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে সম্ভবত আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি দেখাবার আগেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। সুতরাং এই অবস্থায় অরবিন্দ কেজরিওয়াল, তার আগে হেমন্ত সোরেন, এদেরকে গ্রেপ্তার করবার মধ্যে দিয়ে বিরোধীরা যে অভিযোগ তুলছেন তা হচ্ছে বিরোধীদের কোমর ভেঙে দেওয়া, বিরোধীদের একেবারে অথর্ব করে দেওয়া, তাদের বড় বড় নেতাদের গ্রেপ্তার করে। কেননা আমরা এর আগেই জানি যে এই দলটি, আম আদমি পার্টি, তার অন্যতম নেতা এবং দিল্লি সরকারের উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি সত্যেন্দ্র জৈন, সঞ্জয় সিং, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে এলো খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি এবং স্বভাবতই এই ঘটনা নিয়ে দেশ তোলপাড় হয়েছে। এইটা যেমন একটা দিক, তেমনি আরেকটি দিক হচ্ছে এটাতে বিরোধী পক্ষের জোট, তাদের ঐক্য, যা অনেক আঁকাবাঁকা পথে চলছিল বিগত কয়েক মাস ধরে, সেই জোট কি আগের থেকে পোক্ত হচ্ছে? সেই জোটে কি আবার সমস্ত শক্তি সমান আগ্রহের সঙ্গে অংশ নিচ্ছেন? এই প্রশ্নটাও কিন্তু একটা পাশাপাশি চলছে। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিকে কেন্দ্র করে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, বামপন্থীরা, সমাজবাদী পার্টি, কংগ্রেস সহ সমস্ত ইন্ডি জোটভুক্ত দলগুলো সরব হয়েছে, তাতে বলা যেতে পারে যে এই ঘটনায় বিরোধী জোটকে আরেকটু শক্তিশালী, আরেকটু ঐক্যবদ্ধ করে দিল কিনা, এটাও আমাদের নজর রাখতে হবে। এই প্রসঙ্গ ধরেই একটা কথা বলে রাখি যে ইন্ডিয়া জোটের যারা সদস্য তারা কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনে যাওয়ার কথা ভেবেছেন, তারা দেখা করবেন এবং তারা যেটা বলবেন যে আদর্শ আচরণবিধি প্রযুক্ত থাকাকালীন বিরোধী নেতাদের এভাবে টার্গেট করা হচ্ছে, এই যে অভিযোগ, এই অভিযোগ নিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে যাবেন। এবং পাশাপাশি আরো একটা বিষয় আশিসদা জানতে চাইবো যে কংগ্রেসের সঙ্গে আপের যে আসন সমঝোতা হয়েছে, তারপরেই কি কেন্দ্রের এই অতি সক্রিয়তা? দেখো, এটা তো স্পষ্ট যে বিরোধীদের যে জোট, সেই জোটটা যাতে জমতে না পারে তার জন্য সব রকম চেষ্টা কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে করা হয়েছে। বারবার নানানভাবে বিদ্রূপ করা হয়েছে এই ইন্ডি জোটকে নিয়ে। প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন এটা হচ্ছে যেটা ঘমন্ডিয়া জোট, এই ধরনের নানা রকম বিদ্রূপ করা হয়েছে। তা সত্ত্বেও কিন্তু অনেক জায়গাতেই, সেটা বিহার বলুন, সেটা উত্তরপ্রদেশ বলুন, খুব বড় বড় রাজ্যের কথা বলছি, দিল্লি রাজধানীর ক্ষেত্রে বলুন, অনেক জায়গাতেই দক্ষিণের রাজ্যগুলোতে সেই জোট কিন্তু ভালোভাবেই আসন সমঝোতা করতে পারছে।
এই আসন সমঝোতার ফলে কিছুটা ঘাবড়ে যে গিয়েছে শাসক জোট এনডিএ বা বিজেপি, সেটা তো পরিষ্কার, এবং সেই জন্যে তারা এই একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ জানাচ্ছেন বিরোধীরা। এদিকে নির্বাচন কমিশনের কাছে গিয়ে যে কথা বিরোধীরা বলবে, এবং জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরও দুজন গুরুত্বপূর্ণ নেতা ডেরেক ওব্রায়েন সহ দুজন গুরুত্বপূর্ণ নেতা সেখানে যাচ্ছেন অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে। তারা গিয়ে বলবেন যে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাবার পরে কিভাবে একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা এবং একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে এভাবে গ্রেপ্তার করা যেতে পারে। যুক্তির দিক থেকে কিন্তু এটা তো স্পষ্ট যে জিনিসটা চলছে 2021 সাল থেকে, বছরের পর বছর গড়িয়ে গেছে। সুতরাং গ্রেপ্তার যদি করতেই হয় 3 মাস আগে করা যেত, যাতে তিনি বেল অ্যাপ্লিকেশন করে বেল পাওয়ার চেষ্টা করতে পারতেন, অথবা 3 মাস পরে করা যেত, ভোটটা পার হয়ে গেলে, যখন ভোটের মতো কোনো রাজনৈতিক ঘটনা দেশের সামনে নেই। অর্থাৎ এই যে সময়টাকে বেছে নেওয়া হয়েছে, এই সময়টাকে বেছে নেওয়ার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেই অভিযোগ করা হচ্ছে। সেই অভিযোগ জানাতেই বিরোধী পক্ষের নেতারা আজকে নির্বাচন কমিশনে যাচ্ছেন। ইতিমধ্যে রাউজ অ্যাভিনিউ কোর্টে সেই মামলা চলছে। সেই মামলায় অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ অবলম্বন করেছেন ডক্টর মনু সিংভি, সিনিয়র কাউন্সিল, সুপ্রিম কোর্টেও তিনি প্র্যাকটিস করেন, এবং ইডির পক্ষ অবলম্বন করেছেন এসভি রাজু, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। সেখানে ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আবগারি কেলেঙ্কারির অভিযোগকে সামনে রেখে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারিতে অরবিন্দ কেজরিওয়ালই ছিলেন প্রধান ব্যক্তি, কিংপিন, এই কথাটা ব্যবহার করা হয়েছে। কিন্তু তার সক্রিয় বিরোধিতা করছেন অভিষেক মনু সিংভি। অনেক ধন্যবাদ আশিস দা আপনাকে। আমরা কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবং যে প্রসঙ্গে আমরা আছি, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের একেবারে অন্যতম মুখ অরবিন্দ কেজরিওয়াল, তাই নির্বাচনের মুখে তার গ্রেফতারিতে পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোটের শরিকরা। রাহুল, অখিলেশ, তেজস্বীর পাশাপাশি পোস্টে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, 19 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন, দেশে লাগু নির্বাচনী আচরণবিধি। এই আবহে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যা নিয়ে তোলপাড় গোটা দেশ। ভোটের মুখে কেজরির গ্রেফতারির বিরোধিতায় এককাট্টা বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। বৃহস্পতিবার রাত থেকেই গ্রেফতারির প্রতিবাদে একের পর এক পোস্ট রাহুল, অখিলেশ যাদব, তেজস্বী যাদবের। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই এই গ্রেফতারি। বেছে বেছে বিরোধীদের টার্গেট করছে বিজেপি, কাজে লাগাচ্ছে এজেন্সিকে। এরই মধ্যে কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। বিজেপিকে নিশানা করে লেখেন এক্স স্যান্ডেলে। কি লেখেন পোস্টে? জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা জানায়। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে। অপরাধীরা বিজেপিতে যোগ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত। খ্যাতি ভাই বোন এক জায়গাতেই থাকে, একে অপরকে সমর্থন করে, এটাই স্বাভাবিক আছে। বিষয় হচ্ছে বারবার ডাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি ইডির কাছে হাজিরা না দেয়, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা অ্যাভয়েড করার একটা চেষ্টা চলছে। পোস্টেই থেমে নেই প্রতিবাদ বিরোধিতা। নির্বাচন কমিশনেও নালিশ জানায় ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে, তাই তাদের গ্রেপ্তার হতে হচ্ছে। মোদি ইন্ডিয়া জোটকে ভাঙতে চাইছে, ভাঙতে পারছে না, তাই তাদের উপরে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের হানা লাগিয়ে তাদেরকে দুর্বল করার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে। শুধু দিল্লি নয়, কেজরির গ্রেফতারির আজ পড়েছে কলকাতাতেও। বিজেপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ আপ কর্মীদের। কলকাতা টিভি। কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন আন্না হাজারে। আইনের পথে চলুক, এমনই মন্তব্য করেছেন লোকপাল আন্দোলনের জনক। দুর্নীতি বিরোধী আন্দোলনে আন্নার পাশে ছিলেন কেজরি। अरविंद केजरीवाल जैसे आदमी जो मेरे साथ काम करता था,
और शराब के बारे में हम लोग आवाज उठाया था। आज वो शराब नीति बना रहा है, जिससे मुझे दुख हुआ, लेकिन करेगा क्या, सत्ता के सामने कुछ नहीं कर सकता। आखिर उसको जो अरेस्ट किया गया, अटक हुआ, वो उनकी कृति से हुआ। हम ये बातें नहीं करते तो अटक होने का कोई संभव नहीं था। तो जो अटक हुआ है, अभी कानून के तौर पर जो होगा वो होगा, वो सरकार देखेगी, वो सोचेगी। বৃহস্পতিবার নবমবার ইডি সমন এড়াতে দিল্লি হাইকোর্টে রক্ষা কবচ চান কেজরি, আর সেই আবেদন খারিজ হতেই তৎপর কেন্দ্রীয় এজেন্সি। 2 ঘন্টার তল্লাশির পরই গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার মুখ্যমন্ত্রী। দেখুন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেই শিরোনামে উঠে এসেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম। বৃহস্পতিবার সেই কেজরিওয়ালই দুর্নীতির অভিযোগে গ্রেফতার। বৃহস্পতিবার সকালে দিল্লি হাইকোর্টে রক্ষা কবচ পাননি কেজরি। তারপর বিকেলেই সার্চ ওয়ারেন্ট নিয়ে তাঁর বাড়িতে হানা দেয় ইডি। ঘণ্টা দুয়েকের জিজ্ঞাসাবাদের পরই আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। কি এই আবগারি দুর্নীতি মামলা? 2021 সালে আবগারি নীতি নিয়ে আসে দিল্লির আপ সরকার। 2021-22 সালে এই নীতির মাধ্যমে দিল্লিতে মদ ব্যবসায়ীদের বিশেষ সুবিধে। অভিযোগ, মোটা টাকার পরিবর্তে বিশেষ সুবিধে পাইয়ে দিতেন আপ নেতারা। সিবিআই এই মামলা নথিভুক্ত করে 17 আগস্ট 2022। লেফটেন্যান্ট গভর্নর ভি.কে. সাক্সেনার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের। ইডির দাবি, আবগারি নীতিতে 100 কোটি টাকার ঘুষ পেয়েছেন আপ নেতারা। ইডির পেশ করা চার্জশিটে একাধিকবার কেজরিওয়ালের নাম। 2023-এর 2রা নভেম্বর থেকে ইডির মোট 9টি সমন এড়ান কেজরিওয়াল, যাকে অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করেন বিরোধীরা। কেজরি বাদেও আবগারি দুর্নীতি মামলায় হেফাজতে কয়েকজন আপ নেতা। গ্রেফতার বিআরএস নেত্রী কে কবিতা, গ্রেফতার আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। লোকসভা ভোটের মুখে আপ প্রধানের গ্রেফতারিতে তোলপাড় জাতীয় রাজনীতি। কলকাতা টিভি। এদিকে কারাবাস থেকেও দিল্লির মুখ্যমন্ত্রীর কাজ চালিয়ে যাবেন অরবিন্দ কেজরিওয়াল। আপ নেতৃত্বের তরফে সে কথা জানিয়ে দেওয়া হলেও তার বাস্তবতা নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে। ঘটনাচক্রে কেজরিওয়ালই দেশের প্রথম ব্যক্তি যিনি মুখ্যমন্ত্রীর আসন থেকে গ্রেফতার হয়ে জেলে গেলেন। বৃহস্পতিবার রাতে তাঁর বাসভবন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। শাসক দল আপ চায় জেলে বসেই সরকারের নেতৃত্ব বহাল রাখুন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, কিন্তু সরকারি পদাধিকারী জেলে গেলে আইন অনুসারে তাঁর সাসপেন্ড হওয়ার কথা। এক্ষেত্রে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি.কে. সাক্সেনা কি পদক্ষেপ করেন সেদিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। ওই দুর্নীতির তদন্তে কেজরিওয়ালকে দফায় দফায় তলব করেছিল ইডি। বারে বারে সেই তলবে সাড়া না দিয়ে তাঁর গ্রেপ্তারের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার আদালত সেই রক্ষা কবচ তুলে নিতেই সন্ধ্যায় ইডি আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে। তারপরেই দলের পক্ষ থেকে রাজ্যের গুরুত্বের বিচারে মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি অতিশী মার্লেনা সিং জানান, যেহেতু তিনি শুধুমাত্র অভিযুক্ত, সাজাপ্রাপ্ত আসামি নন, তাই জেলে গেলেও তাঁর মুখ্যমন্ত্রিত্বের কাজ সেখানে বসেই চালাতে পারেন কেজরিওয়াল। একই সঙ্গে Z+ নিরাপত্তা পাওয়া মুখ্যমন্ত্রীর কারাবাসে সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান অতিশী। প্রসঙ্গত, মাস দুয়েক আগে নিজের গ্রেপ্তারের আশঙ্কায় আপের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল। তাঁকে জেলে যেতে হলেও সেখান থেকেই মুখ্যমন্ত্রিত্ব সামলাবেন তিনি। সর্বসম্মতভাবে দলের তরফে তেমন প্রস্তাব নেওয়া হয়। এমনকি দরকারে জেলেই মন্ত্রিসভার বৈঠক হতে পারে বলে ঘোষণা করেন আপ নেতারা। সেই সুরেই অতিশী জানিয়ে দেন, জেলে বসেই মুখ্যমন্ত্রিত্ব চালিয়ে যাবেন কেজরিওয়াল।
দলের এই সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে আইনি সংস্থান আছে কিনা এখন তা নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে লালু প্রসাদ যাদব, জয়ললিতা বা হালের হেমন্ত সোরেন গ্রেপ্তারের আগে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে তাঁদের উত্তরসূরিদের পদে বসিয়ে গিয়েছেন। সেই নিরিখে কেজরিওয়ালই একমাত্র যিনি মুখ্যমন্ত্রীর কুর্সি থেকেই সরাসরি জেলে গেলেন। আইনজ্ঞ মহলের মতে মুখ্যমন্ত্রী সরকারি বেতন পান, ফলে যে কোনো সরকারি কর্মীর মতো তাঁকেও গ্রেপ্তারের পর সাসপেন্ড করা হতে পারে। সূত্রের মতে বন্দিদশা থেকে সরকারি অফিস চালানোর কোনো সংস্থান উল্লেখিত নেই জেল ম্যানুয়ালে। ইতিমধ্যেই কেজরি মন্ত্রিসভার আরেক গুরুত্বপূর্ণ প্রতিনিধি মনীষ সিসোদিয়া একই মামলায় তিহার জেলে বন্দী। গ্রেপ্তারির অব্যবহিত পরেই সিসোদিয়ার হাতে থাকা মন্ত্রিত্বের দায়িত্ব অন্য মন্ত্রীদের বন্টন করে দেন কেজরিওয়াল। কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং গ্রেপ্তারের পর এখন গভর্নর সাক্সেনা কি পদক্ষেপ করেন সেটাই দেখার। স্বভাবতই আইনি অনুমোদন না থাকলে মুখ্যমন্ত্রীর পদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। কলকাতা টিভি। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। আর এবার যে ছবি দেখাবো, অরবিন্দ কেজরিওয়াল তার গ্রেফতারির প্রতিবাদে কলকাতায় তুলকালাম। আমরা দিল্লির ছবি সকালে আপনাদের দেখিয়েছি, সেখানে যেমন বিক্ষোভ কর্মসূচি আপনাদের দেখিয়েছি, পাশাপাশি কলকাতায় তার আঁচ মুরলীধর সেন লেনে বিজেপি দপ্তরের ঠিক সামনে আপ সমর্থকদের বিক্ষোভ দেখুন। যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আপ সমর্থকদের বিক্ষোভে পাল্টা স্লোগান বিজেপি যুব মোর্চার। দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, আমরা জানবো আরো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, আমরা দেখতে পাচ্ছি কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। একদমই তাই, তার কারণ তুমি জানো যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডির পক্ষ থেকে গ্রেফতার করার পরেই কিন্তু বিক্ষোভের রাত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভের রাত কিন্তু শহর কলকাতাতেও এসে পড়ে। আজকে সকালবেলায় এ রাজ্যের আপ কর্মীরা এবং নেতৃবৃন্দ তারা কিন্তু মুরলীধর লেনে বিজেপির যে সদর দপ্তর রাজ্য পার্টি অফিস, সেখানে তারা বিক্ষোভ দেখাতে আসেন। বিক্ষোভ দেখে তাদের কর্মসূচি শেষ করে চলে যাওয়ার পর বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং প্রতিনিধিদের বলা হয় যে দেশে যত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা অবিজেপি অঞ্চলে রয়েছেন এবং এখানে তারা বিভিন্ন চুরি বা বিভিন্ন দুর্নীতির সঙ্গে থাকবেন, তাদের প্রত্যেককে জেলে ভরা হবে, কেউ বাদ যাবেন না। তাদের কর্মসূচি শেষ করে চলে আসার কিছুক্ষণ পরে দেখা যায় যে আপের কয়েকজন গুটি কয়েক কর্মী তারা মুরলীধর লেনের আবার ফিরে আসেন এবং সেখানে মুরলীধর লেনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বিভিন্ন কটূক্তি করার একটা অভিযোগও ওঠে। তার পরিপ্রেক্ষিতে যখন বিজেপির যুব মোর্চার ছেলেরা বেড়ে করে তাদের দিকে তেড়ে যায়, তখনই কিন্তু বচসা থেকে একটা খণ্ডযুদ্ধের সৃষ্টি হয় এবং তারা যখন মারামারিতে জড়িয়ে পড়ার সাথে সাথে আশপাশ থেকে আরো কিন্তু আপেল সমর্থক তারা ছুটে আসে। এই সময় কিন্তু তৎপরতার সাথে কলকাতা পুলিশ মাঝখানে ঢাল হয়ে দাঁড়ায় এবং তারা দুপক্ষকে নিরস্ত করার চেষ্টা করে এবং তারা পরিস্থিতি। একদমই দুর্গাদাস, আমরা কলকাতায় বিক্ষোভের আঁচ ঠিক কিভাবে ছড়িয়ে পড়ে, কি পরিস্থিতি তৈরি হয়, সবটাই তোমার কাছ থেকে জানলাম। ছবিতেও আমরা দেখতে পাচ্ছি, কলকাতার ছবি আপনাদেরও দেখালাম আমরা। এবার আপনারা যে আরেকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কেজরিওয়ালের গ্রেফতারির পর সরগরম দিল্লি। গতকালের পর আজকের ছবি, যেখানে সরগরম পরিস্থিতি দিল্লিতে। দিল্লির আইটিওতে আপ সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভ, এবং এই বিক্ষোভ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে। কথা বলবো আরো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, আমরা দু জায়গায় বিক্ষোভের ছবি দেখাচ্ছিলাম। দিল্লিতে কিন্তু সরগরম পরিস্থিতি সকাল থেকেই, যেখানে দিল্লির আইটিওতে আপ সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভ হয়। হ্যাঁ, সকাল থেকেই চলছে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তার কারণটা হচ্ছে যে এক হচ্ছে কেজরিওয়াল শুধু মুখ্যমন্ত্রী নয়, মনে রাখতে হবে কেজরিওয়াল হচ্ছে দিল্লির যে শাসক দল তার সুপ্রিমো এবং তাকে ঘিরেই এই আপ যাবতীয় কর্মকাণ্ড। খুব স্বাভাবিকভাবেই এই কেজরিওয়াল যেহেতু গ্রেপ্তার হয়েছেন তাতে প্রতিক্রিয়াটা তৈরি হবেই এবং এটা একটা গণবিক্ষোভের চেহারা নিচ্ছে। আর এর পেছনে কিন্তু একটা রাজনৈতিক যদি একটি মানে কি বলবো একটা ফোর্স, একটা শক্তি তো কাজ করছেই। তার কারণটা হচ্ছে যে ইন্ডিয়া শরিক যারা
তার মধ্যে অন্যতম হচ্ছে এই আপ। সুতরাং দিল্লিতে কিন্তু বাকি যারা বিরোধী তাদেরও একটা প্রচন্ড মদত থাকছে এই বিক্ষোভের পেছনে। সে কারণে দিল্লিতে একটা জোরালো বিক্ষোভ তৈরি হয়েছে এবং দিল্লিতে কিন্তু মনে রাখতে হবে অরবিন্দ কেজরিওয়ালের দল দিল্লি কেন্দ্রিক এবং এই দিল্লি রাজ্যের দখলের অনেক চেষ্টা করেছে, বিজেপি পারেনি। সুতরাং সেখানে এই বিক্ষোভ আন্দোলন আরো জোরদার হবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। কেজরিওয়ালের গ্রেফতারের পর সরগরম দিল্লি, তার আজ কলকাতাতেও সব মিলিয়ে দুটি ছবি আপনাদের পাশাপাশি তুলে ধরলাম। দিল্লি সরকারের মন্ত্রী অতিশীকে আটকেছে পুলিশ এবং দিল্লির আইটিওতে আপ সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভ। কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি আপে দেখছেন সেই ছবি। মাঝে যে ছবি আপনাদের দেখাচ্ছি, অরবিন্দ কেজরিওয়াল, তাকে দিল্লির আদালতে পেশ করা হয়েছে, রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। এবং আবগারি দুর্নীতির কিংপিন কেজরি এমনই বলে দিল্লির মুখ্যমন্ত্রীকে 10 দিনের জন্য হেফাজতে চেয়ে সওয়াল করেছে ইডি। পাশাপাশি দু জায়গাতে বিক্ষোভের ছবি তুলে ধরলাম। চারটের চারদিকে এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, রাজ্যের আরো এক মন্ত্রীর বাড়িতে ইডি। 7 সকালে বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি। ইডির নজরে ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রী শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা নিয়েই কিন্তু ইডি আজ তল্লাশি শুরু করে। মুরারইয়ে গ্রামের বাড়িতে ছিলেন চন্দ্রনাথ সিনহা। বোলপুরের বাড়িতে তাঁর স্ত্রী ও 2 ছেলে চন্দ্রনাথকে ফোন করে ডাকেন ইডি আধিকারিকরা। বোলপুরের বাড়িতে আসেন চন্দ্রনাথ সিনহা। সর্বশেষ আপডেট জানবো। আমাদের সঙ্গে সরাসরি বোলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মরা বীরবংশী। মরা, কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া নথির ভিত্তিতেই তো এই অভিযান, কি জানতে পারছো এখনো পর্যন্ত? একদমই তাই মধুবন্তী। তুমি জানো যে খবরে আমরা সকাল থেকেই রয়েছি। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর। তার কারণ তুমি জানো যে এই প্রথম রাজ্যের বিশেষ করে বীরভূমে বোলপুরের যিনি তৃণমূল বিধায়ক, রাজ্যের পূর্ণমন্ত্রী, ক্ষুদ্র ছোট মাঝারি কুটির শিল্প বস্ত্র বিভাগের দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার বাড়িতে এই প্রথম কেন্দ্রীয় এজেন্সি ইডি হানা দিয়েছে। তুমি জানো যে সকাল 9টা যখন বোলপুরের মানুষের হয়তো ঠিকঠাক ঘুম ভাঙানি, ঠিক সেই সময় কাক ভরে বলা যেতে পারে কেন্দ্রীয় বাহিনীর যে কড়া নিরাপত্তা নিয়েই ইডির আধিকারিকরা কি মূলত চন্দ্রনাথ সিংহর যে নিচুপটি বোলপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডে বাড়ি, সেখানেই হানা দেয়। তারপর দেখো এই হানা দেওয়ার পরই আমরা তুলে ধরেছিলাম কলকাতা টিভির পর্দায় যে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি বাড়িতে অনুপস্থিত। তিনি ছিলেন নির্বাচনী যে প্রচার বা কার্যক্রম, সেই কার্যক্রমে তিনি তার গ্রামের বাড়ি মুরারয়ে ছিলেন। তার কারণ তুমি জানো যে দলগতভাবে চন্দ্রনাথ সিংহর কিন্তু দায়িত্ব রয়েছে বেশ কয়েকটি বিধানসভা। সেই বিধানসভাগুলো বীরভূম লোকসভা কেন্দ্রের মধ্যেও পড়ছে, যেমন মুরারয়, নলহাটি, একাধিক বিধানসভা। সেই বিধানসভা এরিয়ায় নির্বাচনী প্রচারের জন্যই তিনি গ্রামের বাড়িতে ছিলেন। তো স্বাভাবিকভাবেই এই বাড়ি থেকেই অর্থাৎ তার ছেলেই খবর দেয় মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে এবং তিনি ঘড়ির কাঁটায় 1:50 অর্থাৎ 2টো বাজছে, সেই সময় কিন্তু তিনি বোলপুরে তার এই যে নিচুপটির বাড়ি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে তিনি চলে আসেন। তারপরেই দেখো জিজ্ঞাসাবাদ যে পর্বর বিষয়টা, সেই বিষয়টা কিন্তু শুরু হয়েছে। তুমি জানো যে মহামান্য আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন এবং এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি যে কাণ্ড, সেই কাণ্ডর যিনি তদন্তকারী ইডির অফিসার, তিনিও নাকি এই ভেতরে রয়েছেন এবং ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ যে পর্ব, সেই পর্ব কিন্তু শুরু হয়েছে। দেখো অবশ্যই কেন, কি কারণে হঠাৎ করে এই আশঙ্কায় এই মন্ত্রীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে তুমি জানো যে বিশেষ করে 2023 জানুয়ারি মাসে যখন কুন্তল ঘোষ গ্রেপ্তার হয় এবং তার কাছ থেকে একাধিক যে নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল, রিকভার করা হয়েছিল, উদ্ধার করা হয়েছিল, সেখানেই একটি ডায়েরিতে এই চন্দ্রনাথ সিংহর কিন্তু নাম উঠে আসে এমনটাই জানা যাচ্ছে এবং তার নামের পাশে প্রায় শতাধিকের উপর ক্যান্ডিডেটের নাম পাওয়া যায়। অর্থাৎ তিনি যে ক্যান্ডিডেট গ্রুপে রিক্রুটমেন্ট করেছে সেই নাম কিন্তু উঠে আসে। সেই জায়গা থেকে তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমাকে বিরত করছি, যে এখনো পর্যন্ত কোনো নথি কি উদ্ধার হয়েছে বা পরিবারের সদস্য যারা রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে বা তুমি কারোর সঙ্গে কথা বলতে পেরেছো?
দেখো, যখন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি যখন 1:50 নাগাদ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার বোলপুরের নিচেপটি বাড়িতে যখন তিনি পৌঁছান অর্থাৎ ঢোকেন, ঠিক সেই সময়ে আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও কোনো প্রশ্নের উত্তর কিন্তু দেননি। কিন্তু তিনি যখন মুরারয় থেকে বেরিয়ে আসছিলেন তখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। ঠিক সেই সময় তিনি বলেছিলেন যে তদন্ত প্রক্রিয়া যেহেতু আদালতের নির্দেশে চলছে, খুব স্বাভাবিকভাবেই তিনি কোনো রকম কোনো কিছু মন্তব্য তিনি করবেন না। তাকে নাকি তার ছেলে, তার পরিবার বোলপুর থেকে ফোন করেছে এবং তিনি বোলপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এটাই শুধুমাত্র মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সংবাদ মাধ্যমকে কিন্তু জানিয়েছেন। তারপরে মন্ত্রীর পক্ষ থেকে তার পরিবারের বলো এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু প্রতিক্রিয়া পায়নি। তবে অবশ্যই শাসক দল যেহেতু এই ঘটনায় ইনভলভ রয়েছে, অভিযোগ সামনে আসছে, খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটা বলছে যে হয় বিজেপি করো, না হয় জেলে যাও। এখন তো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে। বিজেপি তো এটাই করছে, তাদের ক্যান্ডিডেট দিতে পারছে না, তাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বারবার করে। আজকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতেই কিন্তু হানা দিয়েছে, এমনটাই তৃণমূলের তরফ থেকে কিন্তু অভিযোগ আনা হচ্ছে। তবে দেখো, অবশ্যই যে বিষয়টি তোমাকে বলছিলাম যে কুন্তল ঘোষ, সেই কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, এটাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু মূলত এই মন্ত্রীর চন্দ্রনাথ সিংহ নাম উঠে আসে এবং এই নিয়োগের ক্ষেত্রে আর্থিকভাবে কোনো লেনদেন হয়েছে কিনা এই সামগ্রিক বিষয় নিয়েই এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এই ঘটনার তদন্ত প্রক্রিয়া ঠিক কোন দিকে যায়, কোন পথ চালিত হয়, সেদিকে অবশ্যই আমাদের কিন্তু নজর থাকবে। একদমই ধন্যবাদ মনা। কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম, এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া নিয়েছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বদের সঙ্গে। তারা কি বলেছেন তাদের প্রতিক্রিয়া পরপর শোনাবো। তৃণমূল কংগ্রেসের 90 ভাগ মন্ত্রী, 80 ভাগ এমএলএ, 95 ভাগ এমপি, 70 ভাগ কাউন্সিলর, 80 ভাগ পঞ্চায়েত মেম্বারের বাড়িতে ইডি সিবিআই এর হানা দেওয়া প্রয়োজন। তৃণমূল কংগ্রেস আপাদমস্তক একটি দুর্নীতিগ্রস্ত দল এবং এই দলের সব নেতা কর্মীরা বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত। এরা কেউ নদের চাঁদ না, এরা সবাই কলঙ্ক মাখা দুর্নীতির চাঁদ। সুতরাং চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা দেওয়াটা অস্বাভাবিক কিছু না। বেশ করেছে, হানা দিয়েছে, এদের সকলকেই গ্রেপ্তার করা উচিত। তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশ এবং নজরদারিতে, কোর্ট মনিটরড এনকোয়ারি। যদি কোনো জায়গায় মনে হয় রাজনৈতিক প্রতিহিংসা, তার জন্য আদালতের দরজা খোলা আছে, সোজাসুজি আদালতে চলে যান, সেখানে গিয়ে নিজেদের বক্তব্য জানান। দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গের মানুষের দেহ করের টাকা নিয়ে বারবার তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়চ্ছেন, নামি দামি আইনজীবীকে সেখানে দাঁড় করাচ্ছেন এবং ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবারই তিরস্কৃত হচ্ছেন, পরাজিত হচ্ছেন। রায় তাদের বিরুদ্ধে অবস্থানে চলে যাচ্ছে, তারা ফিরে এসছেন। ফলে তদন্ত চলবেই। তবে আমরা চাই এবার তদন্তটা শেষ হোক। চোর পুলিশ খেলা অনেক হয়ে। এই ইডি হচ্ছে সেই ইডি যে ইডি নারায়ণ রানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর কেস শুরু করেছিল, তদন্ত শুরু করেছিল। বিজেপিতে যোগদান করার পর তদন্ত বন্ধ হয়ে গেল। এই ইডি হচ্ছে সেই ইডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম কিংপিন প্রসন্ন রায়, যার বাড়িতে দিলীপ ঘোষের কোটি টাকার প্রপার্টি দলিল পাওয়া গেল। দিলীপ বাবু যেহেতু বিজেপি ওয়াশিং মেশিনে ধুলাই হয়ে আছেন, সেই জন্য তার কেশাগুলো স্পর্শ করে না। এই ইডি হচ্ছে সেই ইডি যার অফিসারদের বিভিন্ন সময় ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত হতে হয়। সুতরাং আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা বিজেপি, তার অন্যতম শাখা সংগঠন ইডিকে বিজেপি বিরোধী শক্তি যেগুলো আছে সেই শক্তিগুলোকে বিব্রত করার জন্য এই ধরনের আচরণ করছে। তারা যত এগুলো করবে তত বেশি বিজেপির ভোট কমবে, তৃণমূলের ভোট তত বাড়বে। চোখ রাখবো পরের খবরে। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ। 21-এ হারের পর বাংলাকে 10 পয়সা দিয়েছে, দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব। 8 দিন হয়ে গেল, বিজেপি নেতা মন্ত্রীরা আমার চ্যালেঞ্জ গ্রহণ করেনি। এটা প্রতিশোধ প্রতিরোধের ভোট। বাংলাকে যারা লাঞ্ছিত করেছে তাদের জবাব দেওয়ার ভোট। মিথ্যে বলার আগে যেন 10 বার ভাবে। কাটোয়ার সভা থেকে এভাবেই বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বলেছেন। বলছি, অন রেকর্ড বলছি, ক্যামেরার সামনে বলছি, আপনাদের সামনে বলছি, বুক ঠুকে বলছি, সংবাদ মাধ্যমের সামনে বলছি, আমি দুটো চ্যালেঞ্জ বিজেপিকে দেবো আপনাদের সকলকে সাক্ষী রেখে। 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পর, গোহারা হারার পর
2017-2018 থেকে যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় 2017-18 যে তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় যদি বিজেপি দেখাতে পারে যে 10 পয়সা বিজেপি কেন্দ্র থেকে বাংলার রাজ্য সরকারকে পাঠিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূল হয়ে সভা সমিতিতে যাব না। 100 দিনের টাকা 10 পয়সা কেন্দ্র সরকার আর মোদীর সরকার দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিদায় নেবে আমি চ্যালেঞ্জ করেছিলাম। আজকে 8 দিন হয়ে গেল, 8 দিন মানে প্রায় 200 ঘন্টা, এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতা, কোনো কর্মী, কোনো মন্ত্রীর ক্ষমতা হয়নি চ্যালেঞ্জ গ্রহণ করবে। আপনার ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। শ্বেতপত্র প্রকাশ করতে পারেন যে 21-এর পরে মানরেগা আর আবাস প্লাসে কেন্দ্র সরকার 10 পয়সা ছেড়েছে, আমি রাজনীতি করব না, রাজনীতি থেকে চিরকালীনের জন্য অবসর নেব, এত বড় কথা বুক ঠুকে বলে দিই। এটা প্রতিশোধের ভোট, এটা প্রতিরোধের ভোট। আপনাদের যেভাবে ভাওতা দিয়েছে 10 বছর ধরে, যারা বাংলার মানুষের টাকা, বাংলার মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত করে রেখেছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার ভোট। এমনভাবে ভোট দিতে হবে যাতে আগামী দিন এই ভারতীয় জনতা পার্টির বাংলা বিরোধী নেতা কর্মীরা আপনাদের কাছে মিথ্যে কথা বলার আগে 10 বার ভাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ করে ঠিক কি বলেছেন, তোপ দেখে ঠিক কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরলাম। আজ সভা থেকে তিনি বলেছেন যে 8 দিন হয়ে গেল বিজেপি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেনি, 21-এ হারের পর বাংলাকে 10 পয়সাও দেয়নি, দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব, এটা প্রতিশোধ প্রতিরোধের ভোট। তিনি বারবারই এই কথা বলেছেন। এর আগেও বিভিন্ন সভায় গিয়ে তিনি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বলেছেন এবং আজকেও তিনি সোচ্চার। তিনি বলেছেন 21-এর পর বাংলাকে 10 পয়সাও দেওয়া হয়নি, দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব। 8 দিন হয়ে গেল বিজেপি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেনি। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, সভা থেকে আজকে তিনি চ্যালেঞ্জ করে বললেন এটা প্রতিশোধ প্রতিরোধের ভোট। 21-এ হারের পর বাংলাকে 10 পয়সাও দেয়নি, দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব। 8 দিন হয়ে গেছে বিজেপি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেনি। 21-এ হারের পর বাংলাকে 10 পয়সাও দিয়েছে, দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব। 8 দিন হয়ে গেল বিজেপি নেতা মন্ত্রীরা আমার চ্যালেঞ্জ গ্রহণ করেনি, এটা প্রতিশোধ প্রতিরোধের ভোট। বাংলাকে যারা লাঞ্ছিত করেছে তাদের জবাব দেওয়ার ভোট। মিথ্যে বলার আগে যেন 10 বার ভাবে। কাটোয়ার সভা থেকে এভাবেই বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জ করেছেন যে 21-এ হারের পর বাংলাকে 10 পয়সাও দেয়নি, দিয়েছে, দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব। বাংলাকে যারা লাঞ্ছিত করেছে জবাব দেওয়ার ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে গ্রেফতার এসএসসির পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম শেখ সিরাজউদ্দিন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের টেলিফোনে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, এই সিরাজউদ্দিন সম্পর্কে কি তথ্য উঠে আসছে, ঠিক কোন কোন সূত্র ধরে তাকে গ্রেফতার করা হলো? দেখো, বিষয়টা যেটা হচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সিআইডির জালে গ্রেপ্তার হলো স্কুল সার্ভিস কমিশনের পশ্চিম এবং উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিন এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে, ভুয়ো একটি প্যানেল থেকে তার নিজের স্ত্রীকে চাকরি দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগের পরই সিআইডির তদন্তভার নেয় এবং তদন্তভার নেওয়ার পরেই তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর ফেরার ছিলেন শেখ সিরাজউদ্দিন। সিরাজউদ্দিন মূলত বাঁকুড়ার একটি কলেজের তিনি প্রিন্সিপাল হিসেবে কর্মরত রয়েছেন এবং ফেরার অবস্থায় তিনি একজনকে দায়িত্বভারের জন্য তিনি স্বাক্ষরও করেছেন, কিন্তু সিআইডির হাতে ফেরার থাকলেও তিনি স্বাক্ষর কিভাবে করলেন সেটার বিতর্কের মধ্যেই কিন্তু গতকাল রাত্রেবেলায় বিশেষ সূত্রে খবর পেয়ে সিআইডি গ্রেপ্তার করেছে শেখ সিরাজউদ্দিনকে এবং তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে 27 মার্চ পর্যন্ত সিআইডি হেফাজতে রাখার
নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই হেফাজতে নিয়ে আরো বিশেষ কিছু তথ্য উদ্ঘাটনের চেষ্টা করবে সিআইডি তদন্তকারী আধিকারিকরা। তবে মূলত যে অভিযোগটিকে কেন্দ্র করে একটা অভিযোগ দায়ের হয়েছিল, যে অভিযোগ তা হলো যে প্রভাব খাটিয়ে, অর্থাৎ তিনি যখন চেয়ারম্যান ছিলেন সেই চেয়ারম্যান থাকাকালীন একটা ভুয়ো প্যানেল, সেই ভুয়ো প্যানেলের মধ্য দিয়ে নিজের স্ত্রীকে চাকরি দেওয়ার মূলত এই অভিযোগ। আরো কিছু তথ্য উদ্ঘাটিত হতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে, সিআইডি সূত্রে এমনটা জানতে পারা গিয়েছে। আপাতত 27 মার্চ পর্যন্ত তাকে সিআইডি হেফাজতে রাখা হয়েছে। এই সিআইডি হেফাজতের মধ্যে আর কি নতুন তথ্য উঠে আসে সেই দিকেই তাকিয়ে রয়েছে সমস্ত মহল। তবে সিআইডি তার কাছ থেকে আরো বেশ কিছু তথ্য উদ্ঘাটনের চেষ্টা করবে এমনটাই কিন্তু জানতে পারা গেছে। ধন্যবাদ স্বরূপ। কথা বললাম আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এবার যে খবর দেব আপনাদের, যে ছবি দেখাবো তা হলো আইএনটিটিউসির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা। অটো ঢোকানোকে কেন্দ্র করে মধ্যমগ্রাম চৌমাথা ও সোদপুর বিটি রোড এই জায়গায় অটো বন্ধ, চলাচল বন্ধ। নতুন 10টি অটো ঢোকাতে গেলে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় পদত্যাগ মধ্যমগ্রাম আইএনটিটিউসির সভাপতির। দেখতে পাচ্ছেন সেই ছবি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, কি কারণে এই সংঘর্ষের ঘটনা আরো বিস্তারিত ভাবে জানাও। দেখো মধুমন্তী, তোমায় প্রথমে বলি যে মধ্যমগ্রাম চৌমাথার থেকে বিটি রোডে 110টি অটো আপাতত চলে। সেখানে 10টি নতুন অটো, সেটা কিন্তু সিদ্ধান্ত নেয় অটো ইউনিয়ন। একটি গোষ্ঠী চাইছে 10টি অটো বাড়তি ঢুকুক, আর একটি গোষ্ঠী বলছে টাকার বিনিময়ে ঢুকছে। এই নিয়ে কিন্তু তাদের মধ্যে মতবিরোধ হয় এবং বলা যেতে পারে গত দুদিন ধরে এই জল্পনা চলছিল যে 10টা অটো ঢুকবে, এবং যারা নাকি চালক তারাও চাইছিল না নতুন করে অটো ঢুকুক, কেন তারা বলছে তাদের সেল কম, সেই কারণে তাদের আপত্তি ছিল। কিন্তু ওখানকার যে সভাপতি আছেন কুমারেশ চক্রবর্তী, মধ্যমগ্রামের যে অটো রুটটা আছে তার সভাপতি, তিনি যখন সেখানে সকালে যান তাকে ঘিরে বিক্ষোভ দেখায়, চোর চোর স্লোগান দেন এবং তাকে অপদস্থ করা হয় এবং ধাক্কা মারা হয়। অটো চালকরা তাকে ধাক্কা মারে। এরপর তিনি একদমই ধন্যবাদ ভক্তি। কথা বললাম আমাদের প্রতিনিধি ভক্তিদের সঙ্গে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। রাজ্যপালের বিরুদ্ধে কমিশনের তৃণমূল। রাজ্যপালের বিরুদ্ধে কমিশনের তৃণমূল। বেআইনিভাবে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। কমিশনের সমান্তরাল অফিস চালানোর চেষ্টা আনন্দ বোসের। জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের। রাজ্যপালের বিরুদ্ধে বেআইনিভাবে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ, এমনটাই অভিযোগ তৃণমূলের। রাজ্যপালের বিরুদ্ধে কমিশনের তৃণমূল। কমিশনের সমান্তরাল অফিস চালানোর চেষ্টা রাজ্যপালের, এমনই অভিযোগ করেছে তৃণমূল। জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই অভিযোগ জানালো তৃণমূল। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাজ্যপালের বিরুদ্ধে কমিশনের নালিশ বলা যেতে পারে তৃণমূলের, এবং তারা চিঠি দিল রাজ্যপালের বিরুদ্ধে। বেআইনিভাবে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ রাজ্যপালের। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, কি খবর রয়েছে তৃণমূল সূত্রে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তারা জমা দিয়েছেন, 4 পাতার অভিযোগ। সেখানে রাজ্যপালের পক্ষ থেকে তার উত্তর দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে এর আগে তারা রাজ্যপালের কাছে চিঠি দিয়েছিলেন, কোনো সদুত্তর পাননি, এবং যেহেতু এমসিসি চালু হয়েছে সেই জন্যই তারা কিন্তু ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে তারা বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন। এবং যেভাবে রাজ্যপাল নির্বাচনী বিধি ভাঙছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। একটা জায়গায় দেবজ্যোতি তোমাকে বিরত করবো, জানতে চাইবো যে বেআইনিভাবে ভোট প্রক্রিয়া কিভাবে ঠিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে? দেখো, তিনি বিভিন্ন জায়গাতে নির্বাচনী বিধি চালু হওয়ার পরে তিনি বিভিন্ন জায়গাতে যাচ্ছেন এবং বেশ কিছু ছবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছুক্ষণ পরে তারা প্রকাশ করবেন বলে জানিয়েছেন, যে সেখানে বেশ কিছু অডিও ক্লিপ তারা জোগাড় করেছেন। তার বিরুদ্ধেই কিন্তু তারা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং সেখানে কিন্তু সেই ছবি তারা কিছুক্ষণ পরে প্রকাশ করবেন এবং সেই ছবি তারা ইলেকশন কমিশনের কাছেও প্রয়োজনে দেবেন এবং সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা তারা দেখতে চাইছেন। এবং তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে একেবারে রাজনৈতিকভাবে মদতপুষ্ট হয়ে রাজ্যপাল এইসব কর্মকাণ্ডগুলি করছেন এবং তিনি
যেভাবে দিনহাটায় গেছিলেন এবং দিনহাটায় যে সাধারণ মানুষদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি, উল্টে তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলেও জানা যাচ্ছে। এবং তার রাজভবনে বেশ কয়েকটি বৈঠক হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে যে এই নির্বাচন বিধির মধ্যে কিভাবে তিনি সেই বৈঠকগুলি করেছেন তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। চারটের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।